হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমাদের আগের দিনকে যে প্রবলেমগুলো দিয়েছিলাম তোমরা অনেকেই সলভ করেছো, হয়তো কিছুটা পারোনি, কয়েকটা পারোনি তোমরা। তো ঠিক আছে, তো ওটা সলভ করার কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে। এটা হচ্ছে কেমিস্ট্রির এগুলো বেসিক, এই নলেজগুলো না থাকলে ওই ধরনের প্রবলেমগুলো সলভ করা যাবে না। অনেক স্টুডেন্ট রেসপন্স করছো, ভেরি গুড, কিন্তু কেউ কেউ আছো একদম রেসপন্স করছো না। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না যে তারা ফলো করছে কি করছে না। এটা একটা আমার কাছে মানে একটু কনফিউজড আমি আর কি। যাই হোক, তো রেসপন্স করবে, প্রবলেমগুলো যা দিচ্ছি সলভ করে আমাকে দেখাবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। পার্সোনাল হোয়াটসঅ্যাপ যদি নাম্বার যদি থাকে সেইটা তাতেও সেন্ড করতে পারো, বা আমাকে গ্রুপেও সেন্ড করতে পারো। এটা কিন্তু তোমাদের কন্টিনিউ করতে হবে। অনেকেই খুব ভালো পড়াশোনা করছে, শুধু তোমরা না, আমি বিভিন্ন জায়গায় খবর যা পেয়েছি, প্রচুর স্টুডেন্ট তারা খুব এই লকডাউনটায় কাজে লাগাচ্ছে। তোমরা হয়তো অনেকেই ততটা সিরিয়াস নও, তো সিরিয়াস তোমাদের হতেই হবে। তো এখন যেটা দেখবে, আমি একটা চার্ট মতো করে দিয়েছি, ফ্লো চার্ট টাইপের। সেখানে কিছু কিছু কথা লেখা আছে, যে মাঝখানে দেখবে লেখা আছে আণবিক ভর। তো এই ধরনের নিউমেরিক্যালস করতে গেলে তোমাকে আণবিক ভর মাস্ট জানতে হবে। আণবিক ভর যদি না জানো তাহলে তুমি এই অঙ্কগুলো কোনোটাতেই তুমি অঙ্ক প্রসিড করতে পারবে না। আণবিক ভর অর্থাৎ কোনো পদার্থের আণবিক ভর যেটা হবে তাকেই আমরা 1 গ্রাম অণু বলি। ধরো জলের আণবিক ভর কত? 18। তাহলে 18 গ্রাম জলকে আমরা 1 গ্রাম অণু বলবো। সেই আণবিক ভর যা হবে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকবে, অণু থাকবে 6.022 × 10⁻23। আণবিক ভর যা হবে তারই মোলার আয়তন, যেটা তারই আয়তন, তাকে বলা হয় মোলার আয়তন। আণবিক ভর পরিমাণ কোনো পদার্থের এসটিপিতে যে আয়তন সেটা হচ্ছে মোলার আয়তন, তার মান হচ্ছে 22.4 লিটার। আবার আণবিক ভর যে পরিমাণটা তাকেই বলা হচ্ছে 1 মোল। 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল, 36 গ্রাম জল মানে হচ্ছে 2 মোল। আবার 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু। 1 গ্রাম অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার এসটিপিতে। আবার এই যে মোলার আয়তন তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক অণুকে বলা হবে 1 মোল। তো তুমি খেয়াল করে দেখো, এই যে এখানটায় যে চার্ট করেছি সবের সঙ্গে সবার একটা কম বেশি রিলেশন রয়েছে। 1 গ্রাম অণু আণবিক ভরের সমান, আণবিক ভর হচ্ছে অণুর সংখ্যার সমান, অণুর সংখ্যা মোলার আয়তনের সমান, মোলার আয়তন আবার কিন্তু মোলের সমান। 1 মোল মানেই হচ্ছে 22.4 লিটার। তো এই চার্ট তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু সমস্ত নিউমেরিক্যালসগুলো এখান থেকেই হবে। তো আমি প্রথমে তোমাদের যে একটা নিউমেরিক্যালস আমি আরও একটা সেট করে দিলাম এখানে। ধরো 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে, এবং এসটিপিতে আয়তন কত হবে সেটাও বার করতে হবে, এবং তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা এটাও নির্ণয় করতে হবে। তো 1.8 গ্রাম জলে যে অণুর সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা নির্ণয় করতে হবে। ধরো এই একটা কোশ্চেন, এই 3 নম্বর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এটা নিটের জন্য বা জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এই নিউট্রন, ইলেকট্রন, প্রোটন নির্ণয় করার যে নিউমেরিক্যালসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এটা অঙ্কটা করতে গেলে আমাদের প্রসিড করতে হবে কিভাবে। প্রসিড করার নিয়ম হচ্ছে, অ্যাট ফার্স্ট তোমাকে, যেহেতু এখানে জল বলা আছে, ওয়াটারের মলিকুলার মাসটা বার করতে হবে। সেটা আমি এখানে লিখে দিয়েছি। জলের আণবিক ভর হচ্ছে 18। মোল সংখ্যা নির্ণয় করার একটা সহজ ফর্মুলা, এটা সবসময় মনে রাখবে, W/M। মোল সংখ্যা অর্থাৎ ভর, ডাব্লু মানে হচ্ছে ওয়েট মিনস হচ্ছে এখানে আমরা মাস বা ভর বোঝাবো। আণবিক ভর মানে মলিকুলার মাস, তাহলে W/M। এই W/M এটাকে তোমায় কিন্তু যতদিন তুমি কেমিস্ট্রির সঙ্গে তোমার রিলেশান থাকবে ততদিন তোমাকে এইটা মনে রাখতে হবে, W/M। যে কোনো ওজনকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে তুমি মোল সংখ্যা পাবে। তো এখানটায় জলের ভর নিউমেরিক্যালসের মধ্যে, অঙ্কটার মধ্যে আমি জল কত বলেছিলাম? 1.5। তো 1.8। তো আমরা যদি এখানটায় 1.8 যে জলের যে মোল সংখ্যা বার করব, এই যে 1.8 তার যে ওজন, তাকে আণবিক ভর দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে 0.1। এই 0.1ই হচ্ছে জলের মোল সংখ্যা।
তাহলে মোল সংখ্যা কী করে বার করলাম আমরা? যে ওজনটা আমরা পাচ্ছি বা যে ওজনটা দেয়া রয়েছে বাই হচ্ছে তার মোলার মাস, এটা যেই আমরা মানে এটা হিসেব করে দেখব 0.1 হচ্ছে, তাহলে 1.8 গ্রাম জল মানে হচ্ছে 0.1 গ্রাম হচ্ছে মোল, 0.1 মোল। এবারে আমরা 1 মোল হলে আমরা তার অণুর সংখ্যা কত জানি? 1 মোল জলে অণুর সংখ্যা হচ্ছে এতটা, তাহলে 0.1-এ কত হবে? তাহলে 0.1 দিয়ে আমি গুণ করে দেখবো, এটা কী হবে? 0.1 ঘর সরে যাবে। সবসময় মনে রাখবে যখনই কোনো কিছু গুণ টুন করা হয় তো পয়েন্ট দিয়ে থাকলে এই দশমিকটা সরিয়ে মানে পাওয়ারটাকে চেঞ্জ করে দিতে হয়। 0.1 আছে, তাহলে 23টা কমে গিয়ে 22 করবে, এদিকে আর কোনো গুণ টুন করার দরকার নেই, এটা যা আছে অ্যাজ ইট ইজ তেমন বসবে। যদি আমি এখানে 100 দিয়ে গুণ করতাম, কথার কথা ধরো 100 দিয়ে যদি গুণ করতে হতো তাহলে 100 মানে 10⁻², তাহলে এখানে 23টা 25 লিখতাম। এখানে 0.1 দিয়ে গুণ করেছি মানে একটু কম সংখ্যা দিয়ে গুণ করেছি, তাহলে এই জিনিসটা একটু কমে যাবে, তাহলে 23-এর জায়গায় আমরা এখানে 22 লিখবো। সবসময় পাওয়ার চেঞ্জ করে কিন্তু গুণটা করতে হয়, এটা খেয়াল রাখবে। নাম্বার 2 হচ্ছে যে এসটিপিতে আমরা ওই 1.8 গ্রাম জলের যে আয়তন বার করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, জল তো লিকুইডের ক্ষেত্রে তো এগুলো অ্যাপ্লিকেবল হবে না। তো আমরা এখানটায় ওই জলের ক্ষেত্রে আমরা ধরবো জলীয় বাষ্প ধরে নেব। এখানে জলীয় বাষ্প আমি মুখে না বললেও আমরা এখানটায় H2O অর্থাৎ জলই বলবো, অর্থাৎ জলীয় বাষ্প, কিন্তু এটা খেয়াল রাখবে। এসটিপিতে 1 মোল জলের আয়তন 22.4 লিটার। এটা আমি ওই আগের চার্টে আমি দেখিয়েছি যে 1 মোল মানে আণবিক ভরের সমান, আণবিক ভর হলেই তার আয়তন 22.4 লিটার হয়। কখন না? এসটিপিতে। তো এসটিপিতে 1 মোলের আয়তন যদি এত হয় তাহলে 0.1-এর আয়তন কত হবে? তাহলে 0.1 দিয়ে গুণ করলে 0.1 ঘর সরিয়ে দাও, 2.24 লিটার। এবার 3 নম্বর যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বার করার যে সিস্টেমটা, সেটা কীভাবে করতে পারি আমরা। তো সেক্ষেত্রে আগে আমরা জলের মধ্যে মোট কটা ইলেকট্রন আছে সেটা আমরা বার করব। জলের মধ্যে ইলেকট্রন আছে কটা বলো দেখি? 10টা ইলেকট্রন। কী করে 10টা হয়? কারণ জলের মধ্যে জলের যে আমরা ফর্মুলা যেটা লিখি, তাহলে H2O মানে হচ্ছে হাইড্রোজেন কটা আছে? দুটো, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। হাইড্রোজেন ইলেকট্রন একটা, এই হাইড্রোজেনের একটা, আর এই অক্সিজেনের কটা? 8টা। তাহলে 1 আর এই 8 যোগ করলে কত হয়? 10টি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে জলের মধ্যে 10টি। আবার বলছি, H2O ওয়াটার মলিকিউল মানে হচ্ছে H, আর একটা H, দুটো H লিখলাম, আর অক্সিজেন লিখলাম। এটা একটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন, তাহলে দুটো হলো, আর এই অক্সিজেনের 8টা ইলেকট্রন, তাহলে 1 আর 8 যোগ করলে কত হলো? 10টা। তাহলে 10টা ইলেকট্রন। এবার আমরা জানি যে যদি ইলেকট্রন সংখ্যা যা হয় কোনো অণুতে বা কোনো পরমাণুতে, তাহলে প্রোটন সংখ্যাটাও তাই হবে। তো সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করব? সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে ধরবো যে প্রোটন সংখ্যাও কিন্তু 10। খেয়াল করে দেখো, আমরা প্রোটন সংখ্যাটা আগের মতো আমরা কত লিখলাম আমরা 10। ঠিক ইলেকট্রন 10 মানে প্রোটনও 10 হবে। কোনো নিউট্রাল মলিকিউলের ক্ষেত্রে কিন্তু, যদি সেই মলিকিউল না হয়ে যদি আয়ন হতো, সেক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যার সঙ্গে প্রোটনের সংখ্যা কিন্তু মিলবে না। তো নিউট্রন সংখ্যা কটা হচ্ছে? 8টা। কী করে 8টা হয় নিউট্রন সংখ্যা? আমি এখানটায় আবার বুঝিয়ে দেখাচ্ছি যে হাইড্রোজেন ওয়াটার মলিকিউলের মধ্যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন যেহেতু সাধারণ হাইড্রোজেনে কী আছে? কোনো নিউট্রন নেই, তাহলে এর নিউট্রন 0, আর অক্সিজেনের নিউট্রন কটা? 8টা। তাহলে 0 + 0 + 8 মানে 8, তাহলে 8টা নিউট্রন। এখন 8টা নিউট্রন বা 8টা ইলেকট্রন এসবগুলো তোমাকে আগে জানতে হবে, কারণ আমি কি করে 8টা অক্সিজেনের তো ইলেকট্রন 8টা বলেছি, প্রোটন কত? সেটাও 8টা। তাহলে নিউট্রন কত হবে? নিউট্রন 8টা হবে, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে 16 হওয়ার জন্য আমরা প্রোটন যেহেতু 8, তাহলে নিউট্রন অবশ্যই 8 হবে। তো এটা আমি আরও পরে ডিটেলস একটু বলছি। তাহলে এই মুহূর্তে আমরা নিউট্রন প্রোটন সংখ্যা বার করে ফেললাম। এইবারে আমরা মূল অঙ্কের মধ্যে চলে আসি যে 1.8 গ্রাম জলে মোট অণু কটা আছে? অণুর সংখ্যা আগে বার করতে হবে। একটা অণুর মধ্যে আগে অণুর সংখ্যা বার করে সেই হিসেবে তার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বার করতে হবে। তাহলে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে? অণুর সংখ্যা আগে বার করতে হবে। তো এখানে আমরা আগে করেছিলাম 1 নম্বর যে প্রবলেমটা ছিল যে
8 গ্রাম জলে মোট অণুর সংখ্যা কত? এতটি। তো ইলেকট্রন সংখ্যা হবে কত? সেই তাকে আমরা 10 দিয়ে গুণ করবো, কারণ ইলেকট্রন প্রত্যেকটা অণুতে থাকে 10টা করে, তাহলে এতটি অণুতে কটা আছে 10 দিয়ে গুণ করব। এই 10 দিয়ে গুণ করলে, এই 22কে 10 দিয়ে গুণ করলে 23 করে দেবো, কিন্তু এখানটায় এর সঙ্গে কিন্তু কোনো রকম আর গুণ করতে যাব না, শুধু 10-এর এখানে যদি আমরা গুণ করি তাহলে 22টাকে 23 করব। প্রোটনের ক্ষেত্রেও তাই, 6.02 × 10⁻23, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, তাহলে প্রোটন সংখ্যা ডাইরেক্ট ইলেকট্রন সংখ্যা বার করতে পারলেই প্রোটন সংখ্যাটা বেরিয়ে যাবে। নিউট্রন সংখ্যা কী হবে? একই রকমভাবে এখানে আমরা 8 দিয়ে গুণ করব। এখানে কিন্তু এই 8 দিয়ে গুণ করেছি আমরা, কারণ নিউট্রন সংখ্যা হচ্ছে মোট 8টি, তাহলে ওই মোট যে অণুর সংখ্যা ছিল 6.02 × 10⁻22, তাকে আমরা 8 দিয়ে গুণ করব, কারণ একটা অণুতে এতগুলো থাকে নিউট্রন, তাহলে একটা অণুতে 8টা থাকে নিউট্রন, তাহলে এতগুলো অণুতে কটা নিউট্রন থাকে আমরা এখানে গুণ করে দিলাম। এখানে কিন্তু এই 8-এর সঙ্গে 10 আর গুণ করতে তুমি পারবে না, এখানে এই সংখ্যার সঙ্গে এই 6.022 গুণ করে নর্মাল ভ্যালুটা এটা পাওয়া যাবে। তো এইভাবে তুমি অঙ্কগুলো সব করবে। আরও একটা, যেটা যদি একটা এক্সাম্পল আমি অঙ্কগুলো দিয়েছিলাম, এটা যে যদি আইসোটোপ ব্যাপারটা থাকে, যেমন ধরো আমরা এখানে দিলাম ভারী জল, যদি এমনি জল না হয় ভারী জল হতো, তাহলে ভারী জল মানে D2O, ডয়টেরিয়াম বলা হয় এটা। তো এই ডয়টেরিয়ামে হচ্ছে ইলেকট্রন আছে একটা, প্রোটন হচ্ছে একটা এবং নিউট্রন হচ্ছে একটা। সাধারণ হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন হচ্ছে তোমার একটা, ঠিক আছে, ইলেকট্রন একটা, প্রোটন হচ্ছে একটা, নিউট্রন হচ্ছে 0। তো যদি ভারী জল বলা হতো তাহলে নিউট্রন কিন্তু একটা বেড়ে যাবে, সেক্ষেত্রে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তখন এইগুলো ধরে হিসেবটা করতে হবে। ধরো অক্সিজেনের মধ্যে এরকম ধরো দেওয়া থাকলো যে O70, ধরো আমি একটা জল লিখলাম, ও জলের ধরো O18 লেখা হলো, বা 70, আমি 80 লিখলাম। তো এখানে হাইড্রোজেন কটা আছে? 2টো, তাহলে এর ইলেকট্রন একটা, এরও ইলেকট্রন একটা, এর প্রোটন কত? একটা, এর প্রোটন একটা, এরও প্রোটন একটা, এর নিউট্রন নেই, এরও নিউট্রন নেই। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কীভাবে লিখব? অক্সিজেন 18 আছে, কিন্তু অক্সিজেন ইলেকট্রন 8টা আছে, প্রোটনও 8টা, তাহলে নিউট্রন কটা হবে? নিউট্রন হবে 10টা। কী করে পাবো? না, উপরে যেটা আছে অক্সিজেনের, তো মাথায় যেটা লিখেছে 18, এটা হচ্ছে ভর সংখ্যা, এর মধ্যে প্রোটন আর 18 হচ্ছে, অ্যাকচুয়ালি 18 মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, নিউট্রন এবং প্রোটন সংখ্যা যোগ করে 18টা আসছে, যেটা ভর সংখ্যা বলি আমরা। তাহলে প্রোটন যদি 8টা হয় তাহলে নিউট্রন কটা হবে? অবভিয়াসলি 10টা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার সময় নিউট্রনের সংখ্যা 10 ধরে করব। তো এখানে টোটাল নিউট্রন এই মলিকুলের মধ্যে টোটাল তাহলে নিউট্রন কত হচ্ছে? টোটাল নিউট্রন হচ্ছে এখানে 0 আর এই 10, তাহলে নিউট্রন হচ্ছে টোটাল 10। প্রোটন কটা হচ্ছে? প্রোটন হচ্ছে এই 2 আর এই 8, 10। তারপর হচ্ছে ইলেকট্রন কটা হচ্ছে? 2 আর এই 8, 10। তাহলে তোমাকে এরকম জয়েন্টে কোশ্চেন থাকে যে তোমাকে কতগুলো কম্পাউন্ড তোমাকে অপশান দিয়ে দিল ABCD, ওখানে বলে দেওয়া হলো যে কোন অণুর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা সমান। ধরো একটা কোশ্চেন আমি রেফারেন্স একটা দিয়ে রাখছি, জয়েন্টের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো সাধারণত আসে। নিট বা হচ্ছে জয়েন্টের জন্য একটা কোশ্চেন আমি একটা জিনিস বলে রাখছি, যে তোমাকে 4টে অপশান দেওয়া হলো যে কোন ক্ষেত্রে E = P = N, সেখানে A, B, C, D দেওয়া হলো। ধরো একটা অপশান আমি এখানে দিলাম জল, একটা অপশান দিলাম হচ্ছে D2O, একটা অপশান দিলাম আমি H2O মাথায় 18, একটা দিলাম H2O17। কোন ক্ষেত্রে ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান? একটু আগে দেখলাম আমরা যে C অ্যান্সার হবে, যে সির ক্ষেত্রে দেখেছি হিসেব করে সমান হয়। তো এরকমভাবে কোশ্চেন তোমাকে জয়েন্টের জন্য থাকবে। তো সেইগুলো শেখার আগে নর্মাল এই সহজ সরল সিস্টেমগুলো তোমাকে শিখে নিতে হবে। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আর যে কেউ বলছো যে কয়েকটা কোশ্চেন পারছো না, তো এবারে দেখো এটা জানার পরে এবারে পারছো কিনা দেখো। তো তোমাকে আবার বলছি যে বেসিক তোমাকে শিখে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার ওই যে পরপর যে 30খানা এলিমেন্ট আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, সেটা মুখস্থ করতে হবে। সেটা মুখস্থ করলেই কিন্তু আমরা কার মধ্যে কটা ইলেকট্রন প্রোটন আছে আমরা জেনে যাব। অক্সিজেন তুমি কাউন্টিং করে দেখবে 8 নম্বরে আসছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, প্রোটন সংখ্যাও 8। বা তুমি ক্লোরিন যদি তুমি কাউন্টিং করো, ক্লোরিন তুমি পাবে 17 নম্বরে, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আছে 17টা, প্রোটনও আছে 17টা। এবং আইসোটোপগুলো হিসেব করলে তখন নিউট্রনগুলো আমরা জেনে যাব। তো
এইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। বেসিক কেমিস্ট্রিতে ছোট্ট ছোট্ট করে আমি পড়া দিচ্ছি, এই সবগুলো বাড়িতে সলভ করো, খাতায় লেখো, বারবার করে দেখো। এইগুলো কিন্তু তুমি না ভালো করে শিখলে তোমার কাছে কেমিস্ট্রি খুব টাফ হয়ে যাবে এবং ভালো পড়াশোনা করতে পারবে না, নাম্বার খারাপ পাবে, ভালো ভবিষ্যতের কথা সেটা ভবিষ্যৎটা মানে কি বলবো খারাপ হবে। তো ভালো করে সব কিছু চলুক, কিন্তু তার সঙ্গে এই ছোটো ছোটো অল্প অল্প যে টাস্ক দিচ্ছি এটা খুব সুন্দর করে বারবার করে দেখে বুঝে নিতে হবে। 1 থেকে 30খানা এলিমেন্ট মুখস্থ করতে বলেছিলাম, অনেকেই মুখস্থ করে ফেলেছো, কেউ কেউ একদম করোনি, কোনো গুরুত্বও দাওনি। তাদের বলছি তোমরা এখনও প্রত্যেকটা দিন সেই মুখস্থ করার চেষ্টা করো। ওটা মুখস্থ করলে পরের দিন ভুলে যেতে পারো, আবার দেখো, বারবার দেখতে হবে, এটা কন্টিনিউ প্রসেস চলবে, এভাবেই চলতে থাকবে। তো ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই পড়াটা ফলো করো, আমি আবার এর মধ্যে নতুন টপিক্সের কোনো ভিডিও 2-1 দিনের মধ্যে আবার আপলোড করব। ওকে, বাই।